হ্যালো এভরিওয়ান, ইনোসেন্ট জনগণ থেকে সাবরিনা আছি আপনাদের সাথে। কি অবস্থা, কেমন আছেন সবাই? যারা লাইভে আমাকে দেখতে পাচ্ছেন, যারা আমার সাথে জয়েন আছেন, তারা একটু কষ্ট করে জানিয়ে দিবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা। একটু কমেন্ট করে বলে দিবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। ভাইয়া আপুরা জয়েন হয়ে গেছেন, বাট কমেন্ট কেন করছেন না? আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। খোকন শর্মা, একই অঙ্গে কত রূপ। ভাইয়া কাকে বললেন? আমাকে বললেন? আচ্ছা, যাই হোক। নাহিদ হাসান, আসসালামু আলাইকুম। কিছু বলেন। আচ্ছা, আওয়ামী লীগ কে জানে একটা। সঞ্জয় ভাইয়া বলছেন শোনা যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? জয় বাংলা। ভাইয়া ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। শোনা যাচ্ছে। মাহমুদ হাসান ভাইয়া, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আল্লাহ আপনাকে সুস্থ থাকতে তৌফিক দিন, হ্যাঁ আপনার রিজিক বাড়িয়ে দিন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ইমন সরকার ভাইয়া, ওকে ভাইয়া। ইঞ্জিনিয়ার মিঠু দাস ভাইয়া শোনা যাচ্ছে, ওকে। আমানুল্লাহ জি শোনা যাচ্ছে। শেখ নাসির আহমেদ শুনতে পাচ্ছি আপু, শোনা যাচ্ছে। কেমন আছেন স্বপ্না রহমান আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় আমি ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। কারণ আমি জানি আমার ভালো থাকার পেছনে আমার অনেকগুলা ভাইয়া প্লাস আপুদের ভালো থাকাও নির্ভর করে। তারা চায় আমি ভালো থাকি, সো এই জন্য আমি অলওয়েজ ভালো থাকি, অলওয়েজ বিন্দাস থাকার চেষ্টা করি। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন বলবেন। সবাই কেমন আছেন, যে যার জায়গা থেকে কেমন আছেন। 2025 সাল বিদায় নিতে যাচ্ছে। সরি, 2024 সাল বিদায় নিতে যাচ্ছে। আজকে লাস্ট ডে 2024-এর। একটা বছর চলে গেল জীবন থেকে, মানে কত বছরই তো গেল, বাট মনে হয় যে ওই দিন আসলো 2024 সাল, একটা বছর চলে গেল। সো আমরা এই 2024-এ হয়তো অনেকেই অনেক কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলেছি, সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি, বা অনেক মানুষ অনেক বিপদে পড়েছেন। 2024 সালের মতো সালটা যেন আর কখনোই কারো জীবনে না আসে। যারা অনেক হ্যাপি থেকেছেন, যারা অনেক ভালো থেকেছেন 2024-এ, আমি দোয়া করি তাদের যেন 2025 কেন এরকম হাজার হাজার বছর আসে যে এর থেকেও আরো 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 বেশি ভালো কাটুক। বাট যাদের জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ মানুষগুলো হারিয়ে গেছে, বা আমাদের খুব কাছের মানুষগুলো, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে হারিয়ে গেছে, আমরা যেন 2025-এ অ্যাটলিস্ট কাউকে না হারাই। আমরা যেন 2025-টাকে অনেক ভালোভাবে এনজয় করতে পারি। 2024-এ আমরা যাদেরকে নিয়ে বেঁচে ছিলাম, যাদের সাথে হাসি আড্ডায় ব্যস্ত ছিলাম, সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন আমাদের পাশে থাকে, সেম 2024 সালের মতোই। তবে 24 সালের সকল বিপদ আপদগুলা যেন আর না আসে, এই কামনা করছি। সবার জন্য দোয়া রইল আমার তরফ থেকে। 2024-কে বিদায় দিয়ে 2025-এ পৌঁছাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে। সো সবার জন্য আমার তরফ থেকে অনেক 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 দোয়া। সবাই সবার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। সবাই সবার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার সাথে ভালোভাবে দিনগুলোকে উদযাপন করবেন। তাই বলে এই নয় যে আল্লাহ বিরোধী কিছু করে 31st নাইট উদযাপন করতে হবে, এরকম না। আমি বলেছি যে দিনগুলোকে এনজয় করবেন। সো যাই হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা নতুন বছরের জন্য। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাঁ, তারপর বলেন। হ্যাঁ, সেলুট বোন তোমাকে। জয় বাংলা। মনসুর ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার পক্ষ থেকে সবাইকে জয় বাংলা, জয় বাংলা। নতুন বছরের শুভেচ্ছা। ওকে ওকে ভাইয়া। ফাহিম দারিয়া ভাইয়া, ওকে আপা। কালা হালানটা কত কথা কন। আচ্ছা, কি বলবো বলেন। আমি ভাবলাম যে দেশের মধ্যে এত সুন্দর সুন্দর মিমস তৈরি হচ্ছে, এই মুহূর্তে যদি আমি আপনাদের সাথে আড্ডা না দিই, আপনাদের সাথে কথা না বলি, তাহলে কিভাবে হয় বলেন। সো এই ভাবনা থেকেই আমি চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, আপনাদের সাথে মজা করার জন্য।
যেহেতু নতুন বছর আসছে, নতুন নতুন অনেকগুলো মিমসও দেশের মধ্যে ঘটে যাচ্ছে, কত কিছু যে আমাদের দেখতে হবে। অলরেডি আমরা কত কিছু দেখেছি, দেখছি, এবং 2025কে ঘিরে যে কত কিছু দেখতে হবে। নাটক তো অলরেডি একটা তৈরি হয়েই গেছে যে 15ই জানুয়ারির মধ্যে তাদের গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। সো ওই নাটকটা দেখার জন্য ওয়েট করতেছি। আর বছর শুরু হওয়ার আগেই নাটক শুরু হয়ে গেছে, এবং আরও একটা নাটক দেখার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেটা হচ্ছে, আপনারাও নিবেন আমার সাথে প্রস্তুতি। সেটা হচ্ছে, আমি দেখলাম কিছুক্ষণ আগে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি, উনি সচিবালয়ে আগুন লাগা নিয়ে বিবৃতি দিচ্ছিলেন, ঘটনা বর্ণনা করছিলেন। তিনি বলছেন যে খুব তাড়াতাড়ি নাকি তারা ভিডিও ফুটেজ দেখাবে, জনগণকে ভিডিও ফুটেজ দেখাবে, সেটা তৈরি করা হচ্ছে। কিভাবে একটা কুকুর ছিল সেখানে, সেই কুকুরটা মারা গিয়েছে, সেটারও একটা ভিডিও জনগণকে তারা দেখাবে, সেটাও নাকি তৈরি করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে তৈরি করা হচ্ছে মানেটা কি? মানে আমি আসলে, আমার ছোট মাথা তো, আমি বুঝি না যে তৈরি করা হচ্ছে মানেটা কি, সে কি তৈরি করছে। আমি যদি ভুল না করি, সচিবালয়ে আগুন লেগেছে গত বুধবারে, আজকে রাত মঙ্গল, আগামীকালকে বুধ, মানে এক সপ্তাহ অলরেডি হয়ে গেছে। যেখান থেকে পুরো বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করা হয়, সেই জায়গাটায়, সেই রকম একটা গুরুত্বপূর্ণ একটা কান্ট্রি, একটা দেশটাকে কন্ট্রোল করা হয়। অনেকগুলো মন্ত্রণালয় সেখানে আছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আছে সেখানে। আগুন লেগেছে আজকে। 19টা ইউনিট কাজ করে, টেলিভিশনের মতে 6 ঘন্টা কাজ করে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে। আজকে 7 দিন হয়ে যাচ্ছে প্রায়। সো এই 7 দিন সময় লেগেছে তাদের শুধুমাত্র শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে সেটা বলাতে। 7 দিন সময় লেগেছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে সেটা প্রকাশ করাতে। এবং তারা যেভাবে করে বলছে সেটা আমি একটু নোট করে রেখেছি, আমি আপনাদেরকে বলি। হ্যাঁ, যে কিভাবে করে ওনারা বলছিলেন যে শর্ট সার্কিটের মাধ্যমে যে আগুনটা লেগেছে, সেটা বলছিলেন যে 7 মিনিট ধরে স্পার্কের মাধ্যমে মেল্টেজ ম্যাটেরিয়াল আস্তে আস্তে গরম হয়েছে। তারপরে ইগনিশিয়ান টেম্পারেচারে গিয়েছে, আগুন ধরে ধোঁয়া তৈরি হয়েছে, টানেল আগুন ধরে ধোঁয়া তৈরি হয়েছে। এরপর টানেলের মাধ্যমে, টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বেরিয়ে গিয়েছে। মানে আগুনটা আস্তে আস্তে তৈরি হয়েছে 7 মিনিট সময় ধরে। 7 মিনিট সময় ধরে একটা ম্যাটেরিয়াল গরম হয়েছে, সেটা গরম হতে হতে একটা ধাতুতে পরিণত হয়েছে। এরপর ইগনিশিয়ান টেম্পারেচারের মাধ্যমে সেটা গরম হয়ে ধোঁয়া তৈরি হয়েছে, আগুন হয়েছে, সেখান থেকে ধোঁয়া বের হয়েছে। এবং কি জানি, টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক থেকে আগুনটা লেগে পূর্ব দিক থেকে বের হয়ে গেছে, যার জন্য আমরা জনগণরা সাধারণ চোখে দেখে ভেবেছিলাম যে আগুনটা 2 সাইডে লেগেছে, কিন্তু এটা আসলে 2 সাইডে ছিল না। ওইটা টানেলের মাধ্যমে টান লেগে 2 দিকে মানে একদিক থেকে দৌড় দিয়েছে, পশ্চিম দিক থেকে দৌড় দিয়ে পূর্ব দিকে গিয়েছে। তো তখনই মনে হচ্ছিল যে 2 দিকে আগুন লেগেছে, পূর্ব দিক থেকে বের হয়ে গেছে আগুন। কথা আমাদের সমন্বয়করা খুব জোরালো গলায় বলেছিল যে আওয়ামী লীগের দোসররা আগুনটা লাগিয়েছে। যদি আওয়ামী লীগের দোসররাই আগুনটা লাগায়, আমরা যদি মেনেই নেই আওয়ামী লীগের দোসররা লাগিয়েছে, সেটার রিপোর্টটা বের করতে 7 দিন সময় কেন লাগলো? আর সেটার রিপোর্টে কেন আসলো শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে? এটা জাতিকে মেনে নিতে বলে, আপনারা মেনে নিচ্ছেন? খুব ইজি জাতিকে, বাঙালিদেরকে বোকা বানানো। এটা খুব ইজি মনে হয় যে হ্যাঁ, আমি হাবল তাবল যা খুশি তাই আমার মন চাইলো, আমি বুঝাইলাম, জাতি সেটাই গিলে ফেলতেছে। এরকম বিষয়টা কি এরকম? আপনাদের সচিবালয়ে আগুন লেগেছে, সেখানে আগুন লাগার সাথে সাথেই আমরা সমন্বয়ক হাসিবের লাইভ দেখেছি। ওনার বাসা কি সচিবালয়ের মধ্যে? উনি কি ওখানে বসবাস করে? এমন কিছু? ওনার সামনে দিয়েই একটা ট্রাক চাপা দিয়ে একটা
ফায়ার সার্ভিস কর্মীকে মেরে দিয়ে চলে গেল, সেখানে উনি স্টে দাঁড়িয়ে আছে, কিভাবে সম্ভব? এই প্রশ্নগুলা যে করবে সেই হয়ে যাচ্ছে আওয়ামী লীগের দোসর, এবং যে আওয়ামী লীগের দোসর যারা হচ্ছে তাদেরকে দোষ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু দিন শেষে কি হলো, শর্ট সার্কিটের মাধ্যমে, যদিও আমরা জানি এটা শর্ট সার্কিটের মাধ্যমে না, যদিও আমরা বুঝি, তারপরও শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লেগেছে, মেনে নিতে হচ্ছে। এরা নাকি তদন্ত করার জন্য এভিডেন্স গুলো সিঙ্গাপুরেও পাঠিয়েছেন, সেখান থেকেও নাকি তদন্ত হয়ে আসবেন। সো এই যে বোঝালেন জাতিকে, ভুংচুং যা খুশি তাই বোঝালেন, কতকাল বোঝাবেন, কতকাল খাওয়াবেন জাতিকে এগুলো? আপনারা নাটক তৈরি করলেন, সচিবালয়ে নিজেদের কাগজপত্র পুড়ে দিলেন, নিজেদের এই 4 মাসের অপকর্ম, যে পরিমাণ অপকর্ম করেছেন সেটা মুছে দিলেন, মুছে দিয়ে আপনারা নাটক তৈরি করে ফেললেন কি 31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে, মুজিববাদের কবর রচনা করা হবে, এই হবে সেই হবে। ছিড়ছেনটা কি? ছিড়লেনটা কি? নাটক তো তৈরি একটার পর একটা করছেন, আওয়ামী লীগ বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছেন। 15 জানুয়ারির মধ্যে আপনারা সংবিধান রচনা করতে বলছেন, আপনাদের কি ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চাচ্ছেন, সেই ঘোষণাপত্রে আপনারা মুজিববাদের কবর দিচ্ছেন, আওয়ামী লীগের কবর দিচ্ছেন। আমি দেখছি আমাদের সমন্বয়ক খাম্বা কাইল্লা পাড়া, ও বলছে আপনাদের আম্মু আর ফিরবে না। ভাই, এটা বলার তুমি কে? তোমাকে ম্যান্ডেট কে দিয়েছে? তুমি, আমি দেখলাম আজকে যে কি শহীদ মিনারে যখনই বিপদে পড়ছে তখনই ডাকছে, শহীদ মিনারে আসো, রাজুতে আসো। বিপদ শেষ হয়ে গেলেই ঢাকা ভার্সিটি সাধারণ জনগণের জন্য বন্ধ। সো আজকে শহীদ মিনারে দেখলাম কাইল্লা পাঠা, উনি বলছে যে আম্মু আর কখনোই আসবে না, তোমাদের আশা বন্ধ করো, মুজিববাদকে কখনোই, মানে আওয়ামী লীগকে কখনোই আর উঠে দাঁড়াতে দিবে না। এগুলো নিয়ে অনেক অনেক কথা বলছে, মানে গলার কণ্ঠস্বর বসে গেছে তার কথা বলতে বলতে। সংস্কার না বিচার এই মুহূর্তে দরকার, সংস্কার না বিচার? আসলে কোনটা করছেন আপনারা? সংস্কার করছেন। অনেকেই দেখছি ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় অনেকভাবে তো তরকারির দাম কমেছে সেটা নিয়ে অনেকভাবেই বলছে যে সস্তা হলে নাকি জনগণ বলে না। ভাই, এটা শীতকাল, শীতকালে টমেটো এই মুহূর্তে খাওয়ার কথা ছিল 10 টাকা কেজিতে, সেখানে এখনো খেতে হয় 60 টাকা কেজিতে। আর যেটা ওই 20 টাকায় তো না, 30-40 টাকায় পাওয়া যায়, সেটা টমেটো বলে না। সো এখন যদি তরকারির দাম কমে 20 টাকা হয়, সেটাই তোমার সরকার কমাইছে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এটা? ওই যে দাঁত উঁচা যে মেয়েটা, ওদের সমন্বয়কের কি জানি নাম, আমি নাম জানি না, ওর নাম মুখস্থ রাখার রুচিও আমার নাই। সো ওনাকে দেখলাম, উনি বলছে আজকের ভাষণে তিনি বলছেন যে দেশের জনগণ নাকি ভুল করবে না, ভুল করবে না 90-এর মতো, 71-এর মতো, 90-এ আর 71-এ যেটা সম্ভব হয়নি সেরকম 90 আর 71-এর মতো ভুল করবে না 2024-এ এসেও। 1990 আর 71-এ যেটা সম্ভব হয়নি সেটা সম্ভব করবে 2024-এ। আসলে কি সম্ভব হয়নি 71-এ? কি সম্ভব হয়নি? কি ভুল ছিল 71-এর? 71-এর ভুল ছিল এই দেশে রাজাকারকে বসবাস করতে দেয় নাই, এই দেশে পাকিস্তানিদেরকে বসবাস করতে দেয় নাই। এটাই ছিল 71-এর ভুল। আর এটাই ছিল আওয়ামী লীগ প্রার্থীদের ভুল, যে তারা মনে প্রাণে বিশ্বাস করে 71 হয়েছে, এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে। এটা আওয়ামী লীগের যারা আছেন তারা মনে প্রাণে বিশ্বাস করেন, মনে প্রাণে ধারণ করেন। এটাই হচ্ছে তাদের মূল দোষ। দোষটা আর কোথাও না, দোষটা এখানেই। কারণ এখন যারা দেশটাকে পরিচালনা করতে চাচ্ছেন, আমাদের শিবির সমাজ, তারা তো ওই দেশের জনগণ।
আমাদের কাল্লা পাঠায় বলতেছে 15 তারিখ পর্যন্ত টাইম দিয়েছে, 15 তারিখের মধ্যে তাদেরকে বলতে হবে, এই করতে হবে, তাদের নতুন সংবিধান তৈরি করতে হবে। এই 15 দিনে সাংবাদিকদের উপরে তিনি দায়িত্ব দিয়েছেন। পাড়ায় পাড়ায় যান, মহল্লায় মহল্লায় যান, অলিতে গলিতে যান, আপনারা গিয়ে মানুষের কথা শোনেন, মানুষ কি চায়। তুমি কার কথা শুনছো? তুমি নিজে নিজে সংবিধান রচনা করো, তুমি মুজিববাদের কবর দাও, তুমি কয়জনের কথা শুনছো? কয়জনের কথা শুনে তুমি ডিসিশন নিছো? আমি তো দেখি এই কয়েকজন হাতে গোনা সমন্বয়ক, 158 জন, 158 জনের চেহারাও আমি দেখি নাই। ওই 2-4 জন যারা আছেন, এদের ছাড়া তো আমি কাউকে দেখি না। এরা নিজেদের যেটা নিজেদের পক্ষে, যে যে নিজেদের পক্ষে কথা বলে তাকেই খুব মানে নতজানু নতজানু করে, যে হচ্ছে পক্ষে কথা বলে না সেই হয়ে যায় আওয়ামী লীগের দোসর। তার জন্যই লম্বা লিস্ট করে তৈরি করে দিয়ে আসা হয় যে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। তাহলে তুমি কয়জনের কথা শুনছো হাসনাত সাহেব? কয়জনের বাড়িতে বাড়িতে গেছো? কয়জনের কাছে গিয়ে শুনছো যে জনগণ কি চায়? আমি যতটুকু খোঁজ জানি ততটুকুতে হচ্ছে আমাদের সার্জিস আলম, উনি হচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ফাউন্ডেশন নাকি ফাউন্ডেশনের কি জানি হয়েছেন। ওনার কাছে যারা আহত আছেন তারা কল করলে উনি কলটা পর্যন্ত রিসিভ করেন না। অথচ তারা অনেকগুলো করে মাইক টাইক সামনে নিয়ে গলা ফাটিয়ে বলেন আমাদের ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমরা এখনো মাঠে আছি। আজকেও তারা বলছেন তারা এখনো মাঠে আছেন। ভাই, তোমরা যে দল নিয়ে মাঠে নামছো, ওই রকম জনগণ তোমরা যে পরিমাণ হাইম ক্যাম দিয়ে রাস্তায় নামলা, মানে 31শে ডিসেম্বর তোমরা সবকিছু ছিঁড়ে উল্টায় ফেলবা, মানে সবকিছু একদম ছিঁড়ে পুরা পরিষ্কার করে ফেলবা, এমন একটা ভাব তোমরা দেখাইলা। অথচ তোমাদের সমাবেশে যে পরিমাণ লোক হইছে, আমাদের গ্রামের মেম্বারি ইলেকশনেও এর থেকে বেশি লোক হয়। আমি তো মেম্বারি ইলেকশন দেখছি, তাই না? মেম্বারি ইলেকশনেও মেম্বাররা যখন, সাধারণ মেম্বার ইউপি সদস্যরা যখন যায়, তখনও এর থেকে বেশি লোক হয়। যত লোক তোমরা আজকে জড়ো করেছ, লজ্জা থাকার কথা তোমাদের। মাত্র 4 মাসের মাথায় এসে তোমাদের অবস্থা আজকে এই। ভবিষ্যৎ তো পড়েই আছে। তোমরা জনশক্তি দল গঠন করতেছো, জনশক্তি, দেখা যাবে কত কিছু দেখবো। তবে আওয়ামী লীগের ভাই বোন যারা আছেন, বিএনপির ভাই বোন যারা আছেন, তাদেরকে বলি কি, একটু মাথা খাটিয়ে কাজ করেন, একটু মাথা খাটান। রুমিন ফারহানার একটা আমি দেখেছি, টক শো দেখেছি। উনি বলছেন যে মাঠ পর্যায়ে নেতাকর্মীদেরকেও কন্ট্রোল করা যাচ্ছে না। বিএনপিরা, মানে রুমিন ফারহানা তো বিএনপির একজন সদস্য, উনি বলছেন যে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের, মাঠ পর্যায়ে যারা কর্মী আছেন তাদেরকেও কন্ট্রোল করা যাচ্ছে না। ভাই, এগুলো বাদ দেন। আপনাদেরকে দিয়ে এগুলো করাচ্ছে, দেশের মধ্যে অরাজকতা তৈরি করাচ্ছে নিজেরা ভালো থাকার জন্য। মানুষের চোখে তারা আওয়ামী লীগকে খারাপ বানিয়েছে। এখন আপনাদেরকে দিয়ে, যারা বিএনপি সমর্থক আছেন, আপনাদেরকে দিয়ে এই অরাজকতাগুলো তৈরি করে যে ছিনতাই, রাহাজানি, আহাজানি করাচ্ছে, নিজেরা করে বিএনপির নাম দিয়ে দিচ্ছে, মানুষ সেটাই গিলে নিচ্ছে। কারণ বিএনপির চরিত্রটাই এরকম। সো এই চরিত্র থেকে একটু বের হয়ে আসেন। জামাত শিবির যারা আছেন তাদেরকে, মানুষকে চিনতে দেন যে জামাত শিবিররা কি পারে, তাদেরকে চিনান। নিজেরা নিজেদের গায়ে বদনাম নিচ্ছেন। বাংলাদেশে আমি ট্রাস্ট করি, আমার সাথে যারা আছেন তারা কতটা বিশ্বাস করেন আমি জানি না, আমি বিশ্বাস করি বাংলাদেশে 2টা রাজনৈতিক দল, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। এটা এমন না যে আমি আপনাদেরকে তেল মেখে কথা বলছি, নো, আমি সেই প্রথম দিন থেকে আপনাদেরকে এই কথাগুলাই বলছি। আপনারা সতর্ক হন, আপনাদেরকে বোকা বানাচ্ছে। নির্বাচন তো দূরের কথা ভাই, এখন বলে কি যে নির্বাচন সংস্কার না হয়ে নির্বাচন নয়। কি সংস্কারটা করছে? তাদের সংস্কার করতে কতদিন সময় লাগবে? অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তো থাকে 3 মাস, তাদের মেয়াদ কতদিন? 3 মাস তো পার করে ফেলছে। এখন তারা নতুন নাটক শুরু করেছে, সংস্কার না করে নির্বাচন নয়। মানে হচ্ছে বিএনপির মাথার উপরে ইচ্ছা মতো কাঁঠাল ভেঙে খাচ্ছে, আর অলিতে গলিতে মানুষ বিএনপিকে জুতাপিটা করবে। এরপরে হচ্ছে তারা হচ্ছে হিরো সাজবে, তারা হচ্ছে জামাত শিবির তো অলরেডি মানে জামাত শিবির মানেই সমন্বয়ক, সমন্বয়ক মানেই হচ্ছে জামাত শিবির। নিঃসন্দেহে জামাত শিবির মানেই হচ্ছে সমন্বয়ক, আর সমন্বয়ক মানেই হচ্ছে জামাত শিবির। সো সবাই একটু সবার জায়গা থেকে অ্যালার্ট থাকেন।
ওরা যে বলছে জনগণের কাছে যান, জনগণ কি চায়, ভাই জনগণ তোদেরকে পাইলে এই মুহূর্তের রাইট নাও যদি আমি বলি, আমি সাবরিনা হলফ করে বলতে পারি জনগণ তোর মতো হাসনাত আর তোর মতো সার্জিস রাস্তায় পাইলে জুতা দিয়ে পিটাইতে 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 মুখ থেকে লালা বের করে ফেলবে। যা জনগণের কাছে, হেলিকপ্টারে করে না ঘুরে, দামি দামি গাড়িতে করে না ঘুরে, জনগণের কাছে যা, দরজায় দরজায় যা। গাড়ি গাড়ি ব্যবহার করে, কোটা বিরোধী আন্দোলন করছে তারা কোটা বিরোধী আন্দোলন করে এখন তারা প্রোটেকশন ছাড়া কোথাও নামে না, তারা রাজনৈতিক নেতা হয়েছে। এক নেতাই শুনি বলে আমি এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য না, আমি সরকারের কি উপদেষ্টা। মানে ছি, কি একটা অবস্থা। দেশের মানুষগুলোর কথা একটা বার ভাবে না যে দেশের মানুষগুলা কিভাবে বেঁচে আছে, কিভাবে খাচ্ছি তো আমিও খাচ্ছি, যে রিক্সা চালাচ্ছে সেও খাচ্ছে, যে ভিক্ষা করছে সেও খাচ্ছে, বাট খাওয়াটা যে আর্ন করছে, এই আর্ন করতে যে তার কতটা কষ্ট হচ্ছে। আমি এখন, আগে যখন আমি রাস্তায় বের হতাম, আমি 10টা ভিক্ষুককে দেখলে 5 টাকা করে আমি 10টা ভিক্ষুককে দিতাম। এখন আমি তো 2টা ভিক্ষুককে 5 টাকা করে দিতে আমার নিজের একটা চিন্তা হয় যে 10 টাকা থাকলে আমি একটা কিছু কিনতে পারি, তাই না? এরকম তো সবার চিন্তা ভাবনাই, এটা তো এক্সাম্পল দিলাম, বাট চিন্তা ভাবনা তো এরকমই। মানুষগুলো যে মাঠ পর্যায়ে না খেয়ে কাতরাচ্ছে, হাজার লক্ষ মানুষ আছে বাংলাদেশে যারা কারো কাছে হাত পাততে পারে না, বলতে পারে না। এদের অবস্থাটা কি? এই যে দ্রব্যমূল্যের দাম কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না নাকি করা হচ্ছে না, সংস্কারের নাম করে দে সরকারি পোস্ট ধরে রাখার জন্য, নিয়ন্ত্রণ করা হচ্ছে না। এখন নাম হচ্ছে কি, সংস্কার না করে কিছুতেই নির্বাচন দিবে না। আন্দোলন করেছি সংস্কার নির্বাচনের জন্য নয়, ডায়লগ দিচ্ছে এক একটা। আন্দোলন করেছি নির্বাচনের জন্য নয়, তাহলে কিসের জন্য তোমরা আন্দোলন করেছো? সরকার নামাইছো, এখন আরেকটা সরকার আসবে, এটাই তো রাজনীতি। এভাবেই তো একটা দেশ চলে। যাই হোক, মানুষ তো মাত্র 5 মাস বা 4 মাস রানিং। শহীদ মিনারে যে পরিমাণ লোক হয়েছে, আসলে আমি একটা ইউপি নির্বাচনেও এর থেকে বেশি লোক দেখেছি আমার এলাকায়, আমার গ্রামে। সো মানুষ বুঝে গেছে অলরেডি। যারা তাদের সাথে যোগদান করছে তারা রাজাকার, এবং তারা হচ্ছে শিবির সদস্য, ডেফিনেটলি শিবির সদস্য। যারা সমন্বয়ক তারাই শিবির, এবং তাদেরকে সাপোর্ট যারা দিচ্ছে তারাও শিবির, তারাও রাজাকার। ওই ট্রাক ভরে ভরে কাউকে গ্রাম থেকে নিয়ে এসে 100 টাকা করে দিব, 200 টাকা করে দিব, এগুলো মানুষ বোঝে ভাই, বোঝে এগুলা মানুষ। ওই যে দেখো না, আজকে হচ্ছে বাগেরহাটে লাল বানায় দিছে, লাল স্বাধীনতাকে লাল বানায় দিছে। এভাবে করে প্রত্যেকটা এলাকাতে কঠোর হতে হবে। ওরা হচ্ছে বিভিন্ন এলাকাতে যাচ্ছে, গলা ফাটিয়ে 2-4টা বক্তব্য দিয়ে আসছে, সেখানে 5-6 হাজার মানুষ হচ্ছে নিজেকে খুব নেতা ভাবতেছে। ভাই আমি সাবরিনা যদি এখন একটা ডাক দেই, তাহলেও যদি এখন তো তোমাদের পক্ষে, দেশ তো এখন তোমাদের পক্ষে, সো তোমরা যে কোনো কিছুই করতে পারো, আমি তো চাইলেও করতে পারি না, কারণ দেশ তো এখন আমার পক্ষে নেই। সো আইন তো আমার পক্ষে নেই। আইন যদি আমার পক্ষে থাকতো, আমি মনে করি আমার যে পরিমাণ সাপোর্টার আছে, আমি ডাক দিলেও তোমাদের সম পরিমাণ লোকই হবে, হইতো। আমি মানুষটা তো খুবই ছোট। ওকে, যাই হোক, কমেন্ট পড়ি। ফাহিম ভাইয়া, রাজাকারের বাচ্চাগুলার বিচারে বাংলার মাটিতে, ডেফিনেটলি রাজাকাররা কখনোই দেশে টিকতে পারে নাই, পারবেও না। তাদের পূর্বপুরুষরাও পারে নাই, এই প্রজন্মও পারবে না, ভবিষ্যৎ প্রজন্মও পারবে না। সেটা আওয়ামী লীগের দ্বারা হোক, বিএনপির দ্বারা হোক, সাধারণ জনগণের দ্বারা হোক, যাদের দ্বারাই হোক, রাজাকারদের স্থান এই দেশে নাই। 2-4 দিন, 2-4 বছর মজা করে নেক, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। পাখা গজাইছে, মজা করতে দেন, লুটপাট করতে দেন।
এখন যেহেতু আওয়ামী লীগ সরকার নেই, এখন সবকিছুই এখন আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসুক 20 বছর পরে, তখনও সবকিছু বের হবে, তখনও সবকিছু হবে। সমন্বয়করা করেছে, উপদেষ্টারা করেছে, তাই না? রাজাকাররা তো দেশ ছেড়ে পালাইয়া গেছে গা সব, এখন কোন রাজাকার নাই? ওকে, আসলেই সত্যি কথা। ওকে, হ্যাঁ, এখন আর বাংলাদেশে কোনো রাজাকার নাই, এখন নিরাপদ বাংলাদেশ। একদম ভাই, একদম নিরাপদ। সকাল বিকাল সব জায়গায় নিরাপদ, একদম নিরাপদ। মানে কোন লেভেলের নিরাপদ বলতে পারবো না, হিউজ পরিমাণে নিরাপদ। বাংলার মাটিতে ভয়াবহ বিচার হবে ভাইয়া। বিচার, বিচার তো হবেই, সবকিছুর বিচারই হয়, সবকিছুর বিচারই হবে। পাপ পুণ্যের বিচার তো আল্লাহ করবে। তাছাড়া এই দেশে বসে যেগুলো করছে, যে পরিমাণ লুটপাট করছে আমাদের তরুণ উপদেষ্টারা, ওনারা তো টাকার মুখ দেখেছেন। নতুন 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 বুঝেন না কেন? সো একটু তো চাইবেই নিজেদের পুটলি গোছানোর জন্য। হ্যাঁ, যাই হোক, লাল স্বাধীনতাকে লাল বানানো হবে, কোনো ব্যাপার না। লাল স্বাধীনতা যেমন আজকে বাগেরহাটে লাল বানাইছে, চট্টগ্রামে লাল বানাইছিল, আমরা দেখেছি। সো এভাবে প্রত্যেকটা জায়গায় সাধারণ জনগণই লাল বানাবে। এখন যারাই ধরবে তারাই হচ্ছে হচ্ছে আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগ হয় তাহলে বলবো, ভাই তোমরা যে কার কি ফালাইলা, কার কি ছিল্লা এতদিনে, যে এখনো মানুষ আওয়ামী লীগ রাস্তায় নেমে তোমাদের পাছা লাল বানায়া দেয়। তোমাদের বলতেও লজ্জা লাগার কথা, বাট তোমাদের লজ্জা শরম নাই। শেখ হাসিনা আসবে বাংলাদেশে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আজ হোক, কাল হোক, আর 2 বছর 5 বছর পর হোক, অবশ্যই আসবে, কেন আসবে না? হ্যাঁ, যাই হোক, কি বলবো বলেন? আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পড়ি। অনেক অনেক অভিযোগ, আমি কমেন্ট পড়ি না। অনেকেই বলেন হ্যাঁ বাংলার মাটিতে। ওকে, শেখ হাসিনা আসবে বাংলাদেশে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে, এবং সেটা সসম্মানে আসবে। ইউনূসের মতো চুরি করে আসবে না, ইউনূসের মতো লুটপাট করে আসবে না, সসম্মানেই আসবে। এদেশের মানুষ তাকে সসম্মানেই নিয়ে আসবে। আপু, আপনি দোয়া করবেন অল্প সময়ের ভিতরে এই রাজাকার বাংলার মাটি ছাড়া করবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। রাজাকাররা কখনোই এই দেশে টিকতে পারবে না, এটা 100-র উপর হোলাস্কার পার্সেন্ট শিওর, যে রাজাকাররা কখনো টিকতে পারবে না, টিকতে পারে নাই কখনো, এখনো পারবে না। এটা ইম্পসিবল। নিরাপত্তার জন্য মানুষের বাড়ি থেকে ডাকাতি হয়। আর কত কিছু যে দেখবো আপু, সুমাইয়া আপু, কত কিছু যে দেখতে হবে। এত নিরাপদ যে মানুষের বাড়িতে বাড়িতে ডাকাতি হচ্ছে, বাড়িতে বাড়িতে খুন হচ্ছে, বাড়িতে বাড়িতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, মা বোনদেরকে ইজ্জতহানি করা হচ্ছে। আমি দেখলাম নড়াইলে, গতকালকে একটা নিউজ দেখে আমার এত খারাপ লেগেছে। নড়াইলের একটা হিন্দু ইউপি সদস্য, উনি হচ্ছে যে টিসিবির মাল দেয় না, টিসিবির ওগুলো দিতে গিয়ে উনি হচ্ছে বাসায় আসছিলেন, তখন ওনাকে হয়তো কেউ একজন কল করেছিলেন। যতটুকু আমি নিউজে শুনেছি যে উনি মানে কল করেছেন যে পাওনা টাকার জন্য ওনাকে কল করেছেন। তখন হচ্ছে ওই পরিচিত থাকে না এলাকার, তো কল করার পরে উনি বেবি দাঁড়িয়েছেন বা গিয়েছেন, তখন হচ্ছে ওনাকে গণধর্ষণ করেছে। 4-5 জন মিলে গণধর্ষণ করেছে হিন্দু মহিলাকে, এবং ধর্ষণ করার পরে ভিডিও ফুটেজ করেছে, ভিডিও রেকর্ড করেছে, রেকর্ড করে বলেছে যে মুখ খুললে ভিডিও ছড়িয়ে দিবে। এরপরে ওনার মুখের মধ্যে বিষ ঢেলে দিয়েছে, বিষ ঢেলে দিয়ে ওনাকে বাড়িতে পাঠায়, মানে উনি হচ্ছে বাড়িতে আসছে, ওই অবস্থায় আসছে, বাট লজ্জায়, লোক লজ্জায় বা সন্তান পরিবার কাকে বলবে, কাউকে বলে নাই। পরের দিন হচ্ছে উনি অসুস্থ হয়েছে, মানে যেহেতু বিষ খাওয়ায়া দিছে, উনাকে হসপিটালে নেয়ার পথেই মারা গেছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। একটা মহিলাকে দেখলাম, বৃদ্ধ একজন মা, ওনাকে গাছের সাথে বেঁধে রেখেছে। অপরাধ হচ্ছে ওনার ছেলে আওয়ামী লীগ করত, এই হচ্ছে ওনার অপরাধ। ওনাকে গাছের সাথে বেঁধে রেখেছে। মহিলার কান্না, মহিলার চেহারা, একটা মা,
কিভাবে পারে মানুষ এগুলো করতে? এগুলোর বিচার কে করবে? কাকে বিচার দিবেন? আওয়ামী লীগ আমি জানি না কি কি করেছে, বাট আমি আমার চোখে দেখি নাই কখনো এভাবে কোনো মাকে গাছের সাথে বেঁধে রেখেছে তার ছেলে জামাত শিবির করে বিধায়। আমি দেখি নাই। যদি আপনারা দেখেন, আপনাদের কাছে যদি কোনো এভিডেন্স থাকে, সেগুলো দেখাবেন আমাদেরকে। আশা করব যে আপনারা ছাড়বেন, সোশ্যাল মিডিয়া ছাড়বেন, আমরা দেখব। কারণ আপনাদের সবকিছুর এভিডেন্স আমাদের কাছে আছে, সবকিছুর এভিডেন্স আছে। অবশ্যই আপনাদের কাছেও আছে। তাহলে আপনারা ছাড়বেন, আমরা সেগুলো দেখব। আপনারা যেগুলো করছেন এগুলো মানুষ করে না, অ্যাটলিস্ট মানুষ মানুষের সাথে করে না। সো আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। আর কি বলবো বলেন, আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। আমি জানি না আমি এই কথাগুলো বলার পরে আমার কি হবে, তবে আমি কখনোই ভয় পাই না সত্যি বলতে। আপনাদের বারবার রিকোয়েস্ট করি যে কাউকে ক্ষতি কইরেন না, এমন ক্ষতি কইরেন না যে সেই পুরো পরিবারটা সারা জীবনের জন্য একটা কলঙ্ক বয়ে বেড়ায় বা পরিবারটা শেষ হয়ে যায়। এই যে মাসুদ, আমাদের যারা যে ছাত্রলীগের যে প্রথম যে মারা গেল, এই যে মেরে ফেললেন, ওনার যে 5 দিনের একটা সন্তান ছিল, বাচ্চা ছিল, এই বাচ্চাটা কিভাবে বড় হবে? কে নিবে এর ভরণ পোষণের দায়িত্ব? হাজার হাজার মানুষ এই মুহূর্তে মেরে ফেলছেন, কত মানুষের দায়িত্ব কে নিবে? এই দায়ভার কার? অন্তর্বর্তীকালীন সরকারের না? অন্তর্বর্তীকালীন সরকার জবাব দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে থাকেন। আপনাকেই জবাব দিতে হবে ডক্টর ইউনূস সাহেব, আপনাকেই জবাব দিতে হবে এগুলোর। আপনি ভাইবেন না আপনি আমেরিকার সাথে হাত মিলাইয়া আপনার নোবেল ধুইয়া ধুইয়া পানি খাবেন, আমেরিকাকে আপনার নোবেল ধুইয়া ধুইয়া পানি খাওয়াবেন, আর আপনাকে দেশ থেকে আমেরিকা টুস করে নিয়ে যাবে। ইম্পসিবল। আপনি বাংলাদেশেই থাকবেন, আর এইখানেই আপনাকে বিচার করা হবে। শেখ হাসিনা সরকার ভুল করছে, বলেছিল যে 2 বার চুবানি দিয়া উঠাইতে, কিন্তু উনি ভুল করছে উঠাইতে বইলা। উঠাইতে বলাটাই ওনার ভুল ছিল। যাই হোক, অনেকক্ষণ যাবৎ কথা বলছি। দেশের মধ্যে এত এত মিমস, এত কিছু। সচিবালয়ে আগুন লাগলো, সেটা শর্ট সার্কিটে লাগছে, সেটা বের করতেই 7 দিন সময় লাগছে। তাহলে সংস্কার হতে তো 7-8 বছর সময় লাগবেই, তাই না বলেন? এত পাগল হইলে হয়? 7-8 বছর অপেক্ষা করেন। তারা হচ্ছে বিদেশ থেকে কি কি জানি ম্যাটেরিয়ালস নিয়ে আসবে। বাংলাদেশে নাকি এত উন্নতি কিছু নাই, তারা বিদেশ সিঙ্গাপুরে পাঠাইছে সচিবালয়ে আগুন লাগার কি বলে আলামত টেস্ট করার জন্য পাঠাইছে। রিপোর্ট চলে আসলেই নাকি জনগণের কাছে প্রকাশ করবে, জনগণকে দেখাবে। আমরাও দেখব, দেখার জন্য, সিনেমা দেখার জন্য সবাই রেডি হয়ে থাকেন, দেখব আমরা। যাই হোক, আপু আপনি কেমন আছেন? আপনার জন্য সব সময় দোয়া। ভাইয়া ভালো আছি, আমি ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। আপনাদের দোয়ায় ভালো আছি, আপনার জন্য দোয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। দেখা হবে, কথা হবে না, বিচার ঠিকই হবে, কিন্তু বরাবর হবে না, দ্বিগুণ হবে। ওকে। ভাইয়া, আক্রমণাত্মক মনোভাব আমরা না প্রকাশ করি, যা আছে মনে মনে, আক্রমণ না দেখাই। হ্যাঁ, কারো মাধ্যমে কারো যেন ক্ষতি না হয়। যেহেতু নতুন একটা বছর আসতেছে, আমি চাচ্ছি না যে 2024টাকে এভাবে করে ইন্ড করতে। আক্রমণাত্মক মনোভাব নিয়ে ইন্ড না করি। জীবনে যত মানুষ ছিল, যত মানুষের যত ভুল ছিল, আশা করি সবাই নতুন বছরের জন্য মাফ করে দিবেন। সবাই সবাইকে মাফ করে দিবেন। সবাই সবার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করবেন। দোয়া করি সবাই যেন সবার সাথে আপন মানুষগুলো নিয়ে ভালো থাকতে পারেন, ভালো থাকেন। মানুষের ভুল থেকে মানুষ শেখে, আমরা আমাদের ভুল থেকে শিখব, শেখার চেষ্টা করব। সেটা শুধুমাত্র যে দলের জন্য বলছি তা না, আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা ভুল থেকে শেখার চেষ্টা করব, এবং সেই ভুল শুধরে নিয়ে সামনে কিভাবে ভালো একটা দিন অতিবাহিত করা যায় সেটার চিন্তা ভাবনা করব। সো আওয়ামী লীগ দলকে যেটা বলবো, আমি জানি না আমার কথা কত দূর অবধি যায়, কত দূর অবধি পৌঁছায়, আমাকে কে দেখে কে শোনে আমি জানি না। তবে যদি এমন হয় যে আমাকে উপর মহল পর্যন্ত কেউ দেখে,
তাহলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে দলটাকে গোছান। আস্তে, আস্তে দলটাকে গোছান। এভাবে করে ছন্নছাড়া হয়ে যায়েন না। ছন্নছাড়া হয়ে গেলে সাধারণ কর্মীরা কতদিন লড়ে যাবে? আমি সাবরিনা কতদিন লড়ে যাব? আপনারা দলটাকে গোছানোর চেষ্টা করেন এবং এমনভাবে গুছান যাতে দলে আর সালমান এফ রহমান না প্রবেশ করতে পারে। সালমান এফ রহমানের মতো মানুষ প্রবেশ করতে না পারে। আমি জানি না সালমান এফ রহমানের ভুল কতটা, দোষ কতটা। তবে যতটুকু শুনেছি আরকি, যিনি টাকার বিছানায় ঘুমাইতেন, সেটা কতটা বৈধ টাকা আর অবৈধ টাকা আমি জানি না। তবে যদি এরকম হয় যে সেটা অবৈধ ছিল, তাহলে আওয়ামী লীগকে বলব, দলকে বলব, আমি একজন ক্ষুদ্র কর্মী হয়ে রিকোয়েস্ট করব, তদন্ত করেন, নিজেরা তদন্ত করেন, নিজেরা বের করেন যে দলটাকে কারা পচাইছে, কিভাবে পচছে। এগুলো বের করে অ্যাটলিস্ট দলটাকে গুছানোর চেষ্টা করেন। দলটাকে গুছায় একটা সামনে কিভাবে নিজেদের ভালো একটা চরিত্র মানুষের সামনে তুলে ধরা যায়। আমি জানি আওয়ামী লীগ অনেক ভালো একটা চরিত্রই মানুষের সামনে বহন করেছে এবং এখনো মানুষ সেটা বিশ্বাস করে। সো কিভাবে মানুষের সামনে আরো বেশি নিজেদেরকে উপস্থাপন করা যায় সেটা ভালোর দিক থেকে। সো সেইভাবে একটা পদক্ষেপ নেন, গুছান নিজেদেরকে, দলটাকে গুছান। নিউ ইয়ারের জন্য সবার জন্য ভালো ভালো দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, অনেক 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 দোয়া করবেন। আমি 2024টাকে 2023 আর 24 এই 2টা বছরকে আমি আমার জীবনে কোনো দিনই ফিরেই পেতে চাই না। এই 2টা বছর আমার জন্য একদম অন্ধকার একটা 2টা বছর ছিল। অন্ধকার জীবনের অনেক কিছু হারিয়েছি জীবন থেকে। অনেক কিছু পেয়েছিও। 2024 আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পেয়েছি। বিশেষ করে আমার চাকরি জীবনে আমি অনেক অ্যাচিভ করতে পেরেছি। আপনাদের সবার দোয়ায় অনেক অ্যাচিভ করতে পেরেছি। আম আ তবে 2023 অনেক কিছু হারিয়েছি, যেটার ফিনিশিং ঘটেছে 2024 এসে। সো এই 2টা বছরই আমি জীবনে আর কক্ষনোই চাই না। এই 2টা বছরের কথা মনে পড়লেও আমার শরীরের পশম মানে হয়ে যায়, দাঁড়িয়ে যায়। আমার জন্য দোয়া করবেন যেন এরকম অন্ধকার বছর আমার জীবনে না আসে। আমি যেন সবকিছুকে বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে নতুন বছরে নিজেকে নতুন করেই গুছাতে পারি। আ সবাই দোয়া করবেন আমার জন্য। আর সবার জন্য দোয়া, আপনাদের জন্য অনেক, অনেক, অনেক দোয়া। আমার ভাইয়া, আপুরা সবার জন্য অনেক দোয়া। অনেক ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আপু আপনি এত কিউট কেন? প্রেয়সী ইসলাম। আমি কিউট না। আমি ফিল্টার লাগাইছি তো তাই একটু ফর্সা লাগে। বাট আমি কিন্তু অনেক কালো। দেখতেও আহামরি কিছু না। কিউটও না। যাই হোক, থ্যাংক ইউ আপনাকে। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। আ ওকে, ভালো থাকেন তাহলে সবাই। দোয়া করবেন সবাই সবার জন্য। আল্লাহ হাফেজ।